বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও, স্বপ্ন জড়িয়ে দাও। অবুজ কুসুম কলি রঙেতে রাঙে না, যদি মমতার রঙে তার রাঙিয়ে না। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে RTVর নিয়মিত আয়োজন হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আমরা আজ এসেছি অটিজম রিহ্যাব সেন্টার থেরাপি স্টেশনে। আজকের অনুষ্ঠানে আমরা অটিজম রিহ্যাব সেন্টার থেরাপি স্টেশনের বিস্তারিত কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরব। চলুন দর্শক, অনুষ্ঠানে চলে যাই। দর্শক, এই মুহূর্তে আমরা আছি থেরাপি স্টেশনের একটি SLT রুমে। এখানে মূলত স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির উপর একটি সেশন চলছে। আপা, আপনার নামটা? আমার নাম তাসলিমা আক্তার। আপনার ছেলের নাম কি? সাদাফ রিহান। ওর বয়স কত এখন? ওর বয়স 4+। ওর যখন প্রথম খিঁচুনিটা হলো তখন ওর বয়স কত ছিল? 6 মাস। তখন কি করলেন? তখন সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়েছি। নেওয়ার পরে ওর মেডিসিন শুরু হওয়ার পরে খিঁচুনিটা বন্ধ হয়ে যায়। মানে ওইটা কি এমনি হয়েছিল নাকি জ্বর ছিল? এমনি হয়েছে আর এমনি খিঁচুনি হয়েছে। ওটাকে ওয়েস্ট সিনড্রোম বলছে আর কি ডাক্তারদের ভাষায়। পরে 2 বছর পর থেকে এক ধরনের খিঁচুনি হয়, ঘুম থেকে ওঠার পরে আর কি খিঁচুনিটা শুরু হয়েছিল। আচ্ছা, তো এটা ট্রিটমেন্ট চলতেছে এখনো। ওর মানে কথা বলার ডিলে এবং হাঁটাটাও ডিলে। মোরসালিন সাহেব, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিটা দিচ্ছেন, কি ধরনের কাজ ওর সাথে করছেন আপনি এখন? ওর সোশ্যাল ইন্টারাকশনের সমস্যা হয়, সবার সাথে ও কোঅপারেটিভ করতে চায় না। দেখা যায় ও বেশি ওর মায়ের সাথে বেশি ইনভলভ হয়। এখন আমি ওর সাথে থেরাপিগুলো সেশন রান করতে করতে ও এখন আমার সাথে ইনভলভ হয়ে গেছে। এই জন্য আমরা সোশ্যাল ইন্টারাকশনের কাজগুলো করাচ্ছি। দেন হচ্ছে আমরা পরে সোশ্যাল ইন্টারাকশনে কাজ করতে যে আপনারা কিভাবে কাজ করেন সেটা আমরা দেখব। হ্যান্ডশেক বলো, মুখে বলো। হ্যান্ডশেক বলো, সালাম বলো, সা লাম বলে দাও। লাম। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর হচ্ছে। রেহান, কেমন আছো? বলো। কেমন আছো? ভালো ভালো। ক্যামেরা তুমি বলো। বলো, এই যে রেহান আমার দিকে তাকাও। কেমন আছো? ভালো ভালো আছি বলে দাও। হ্যাঁ, ক্যামেরা আছি। হ্যাঁ, সুন্দর। হাততালি রেহান, হাততালি দাও। হাততালি। হ্যাঁ, অনেক সুন্দর। তোমার নাম কি? রিহান। হ্যাঁ, সুন্দর, অনেক সুন্দর। হাই ফাইভ। দাও। হাই ফাইভ। অ্যানাদার ফাইভ। দাও। আমার কাছ থেকে প্রথম সে হ্যান্ডশেক, সালাম, তার মানে হচ্ছে যে তারপরে সে যখন তার এখানে নাম। এসেছে তখন সেটা না, পারতো না, এগুলো সে বুঝতো না। শিখেছে সে এখন সে শিখেছে। এখন হচ্ছে আমি তাকে একটা ছবি, সিঙ্গেল পিকচার দেখে দেখে সে নাম বলতে পারে। এই ছবিগুলোর নাম সে আগে বলতে পারতো না। সে আমার কাছ থেকে মেইনলি হচ্ছে এখানে সেশন রান করার পর থেকেই সে ছবিগুলোর নাম বলা শিখছে। এবং সে পিকচার দেখেও মোটামুটি এখন সে রিয়েল জিনিসপত্র দেখেও নাম বলতে পারে। দেখেন এটি কি? আয়না। ভেরি গুড, সুন্দর। এবার আমরা এই ছবিটা দেখাবো। দেখি রিহান কি বলে। এটি কি? প্যান্ট। ভেরি গুড, সুন্দর। ওর কিন্তু প্রায় কন্টিনিউয়াসলি লালাটা পড়ছে। এটাকে কন্ট্রোল করার জন্য কি করছেন? এখন দেখা যাচ্ছে মোটামুটিও ভালোই পারে। আগে দেখা যেত অনন্ত পড়তেই থাকতো তার লালা। দেখা যাচ্ছে আমি কাজ করতে গেলে আমার হাত ভিজে যেত। এখন দেখা যায় ওর মেসেজগুলো দেওয়ার পর থেকে অনেকটা ইমপ্রুভ। এবং তার এই লালার কারণে মেসেজ আপনি করেন। লালা পড়া বন্ধ করার জন্য এক এক শিশুর জন্য এক এক রকম ভাবে মেসেজটা লাগবে। ফেসিয়াল যে মেসেজটা দিই, কারণ হচ্ছে আমাদের ফেসিয়াল যে নার্ভ আছে, 7 নম্বর একটা নার্ভ, ওই নার্ভটা দেখা যাচ্ছে সিপি বাচ্চাদের কিংবা হচ্ছে যাদের ওই খিঁচুনি হয় তাদের ওই নার্ভটার সমস্যা হয়। ফেসিয়াল নার্ভে যে শাখা প্রশাখা সবগুলোতেই সমস্যা হয়। আসলে নার্ভগুলো কোন স্টাইলে আছে সেইভাবে আমরা দিই। সমস্যা শনাক্ত করে তার উপযোগী মেসেজটা তাকে দিতে হবে।
দুই ঠোঁটেই দিই, কারণ তার ঠোঁটেও এবং আমরা যদি একটা চাপ দিই, এরকম চাপ দিই, ওই চাপটা দিতে পারছে না। এই জন্য হচ্ছে আমরা ঠোঁটের চারপাশ দিয়ে মেসেজগুলো দিই। আচ্ছা দর্শক, আমরা এখন জানবো এখানে যে কাজগুলো করছে থেরাপিস্ট রিহানের আম্মা, সেগুলো বাসায় কিভাবে করেন। মুরসালিন সাহেব যে কাজগুলো করছেন, আপনি কি নিয়মিতভাবে এই কাজগুলো বাসায় করেন? জি, আমি নিয়মিতভাবে ছেলের সঙ্গে কাজগুলো করি, মুখের এক্সারসাইজগুলো করাই। আচ্ছা, দেন পিস দেওয়াও আমি বাসায় দিই আর কি। ডেভেলপমেন্টটা কি খুব দ্রুত হচ্ছে নাকি খুব ধীরে ধীরে হচ্ছে? ওর ডেভেলপমেন্ট আসলে খিঁচুনির জন্য মানে আস্তে আস্তেই হচ্ছে, ডাক্তাররাও এটাই বলছে যে ওর আস্তে আস্তে হবে আর কি। অনেক কিন্তু হচ্ছে তো। হ্যাঁ। মুরসালিন সাহেব, এবার আপনি কি কাজ করবেন? এটা হচ্ছে একটা শেপ অ্যান্ড কালার বক্স। মেইনলি ওকে হচ্ছে একটা কালার আইডেন্টিফাই করানো এবং কালার চিনানো কিংবা কালারের নাম বলানো শেখাবো। দেখি রেহান, বের করো। বের করি, দাও আমাকে দাও। সুন্দর, বাহ অনেক সুন্দর। দেখি আরেকটা দেই, ভেরি গুড। আরেকটা দেই, এটা কি রং? লাল, বাহ সুন্দর। লাল কোথায় দেখি? লাল। বাচ্চাদের জন্য কালার আইডেন্টিফাই করা অনেক কষ্টের। যখন একটা 2 অর্ডার শব্দ বলতে যাবে, যদি একটা বল চাই, আমি আসলে কোন বলটা চাচ্ছি, লালটা, লাল নীলটা না সবুজটা, কোনটা চাচ্ছি সেটা সে আইডেন্টিফাই করতে পারবে না। এই জন্য আমার কালারটা অনেক দরকার। আচ্ছা, এই জন্যই তাই এভাবে কালারটা আইডেন্টিফাই করানোর কাজ চলছে। এবং সুন্দর সুন্দর কিছু জিনিস এখানে রয়েছে। এই যে উপকরণটা, এই উপকরণটা তো সব জায়গায় অ্যাভেলেবল না। গ্রামে কি এই উপকরণ অ্যাভেলেবল হবে? হবে না। সেক্ষেত্রে যখন মা তার সন্তানকে এরকমভাবে কালার শেখাতে চাইবেন, এটার পরিবর্তে কি ব্যবহার করতে পারেন? কালার পেন্সিলগুলো পাওয়া যায়। সেক্ষেত্রে পেন্সিল নিয়ে একটা কাগজের উপর বিভিন্ন শেপ এঁকে এঁকে তারপরে আমরা শিখাইতে পারি যে আসলে এইটা আইডেন্টিফাই করাইতে পারি। দুই পাশে 2 রকমের শেপ দিয়ে ওটার সাথে আইডেন্টিফাই করানো। দেন হচ্ছে বিভিন্ন কালার কাগজ দিয়ে আমরা শেখাইতে পারি যে এটা লাল, এটা সবুজ। রঙিন কাগজ দিয়ে। হ্যাঁ, পোশাকের থেকে নিজের পোশাকের ক্ষেত্রে থেকেও আমরা পারি যে আসলে এখানে হচ্ছে লাল, এখানে সবুজ, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আসলে শেখানো যায়। তো আমাদের অনেক অনেক শুভকামনা থাকলো রেহান তোমার জন্য। রেহান, খোদা হাফেজ, টাটা। টাটা, তুমি অনেক ভালো থেকো। দর্শক, এই মুহূর্তে কথা বলছি থেরাপি স্টেশনে বিশেষ শিশুদের নিয়ে সেবা নিতে আসা অভিভাবকদের সাথে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে উপস্থিত আছেন কিছু মা এবং একজন নানাও আছেন। আমরা কথাটা শুরু করব ওনাকে দিয়েই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনার নামটা? আমার নাম সৈয়দ মঈনুদ্দিন হায়দার। আপনার ছেলের ঘরের নাতি না মেয়ের না, ঘরের আমার নাতি? মেয়ের ঘরের নাতি। মেয়ের ঘরের নাতি। ওর নাম কি? চৌধুরী আবিয়াজ আজমান। বয়স কত? ওর বয়স 8। ও কথা বলতে পারে না। কথা বলতে পারে না? এটা কি একেবারে যখন কথা বলার সময়টা এসেছিল সে সময় থেকে, ছোট না না থেকেই? না না, তখন কথা বলতো, কিছু কিছু কথা বলতো সে। জি, কোন সময় কথাটা হারিয়ে গেল তার? 3 বছরের পরের থেকে। ওর বাবা মা ওনারা কি করেন? ও ডাক্তার। ওনারা দুজনই ডাক্তার। জি। আচ্ছা, আপনি নিয়ে আসেন ওখানে? জি, আমি নিয়ে আসি। শুধুমাত্র কি স্পিচ থেরাপিটাই দিতে হচ্ছে না, ওকে? ওটিও দিই। আচ্ছা, তার মানে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি এবং অকুপেশনাল থেরাপি দুটোই দিতে হচ্ছে। তাকে স্কুলে কত বছর বয়সে দিয়েছেন? তাকে আরো আগে দিয়েছিলাম, আরো একটা স্কুলে পড়েছে সে। জি জি। নর্মাল স্কুলেও পড়েছে, কিন্তু নর্মাল স্কুলে পড়ে তার ক্ষতি হয়েছে। মানে ওখানে সে অ্যাডজাস্ট করতে পারেনি? অ্যাডজাস্ট করতে পারেনি, প্লাস তাকে মারধরও করা হতো ওখানে। এটা আমরা পরে জানতে পারলাম যে তাকে মারধর করা হতো। 2 বছর আমরা। মানে কারা মারধর করতো? টিচাররাই মারতো, ওই যে স্কুলের টিচার তারাই মারতো। আচ্ছা আচ্ছা। এটা আমরা যখন জানতে পেরেছি ওখান থেকে বন্ধ করে দিয়ে আমরা স্পেশাল স্কুলে নিয়ে স্পেশাল স্কুলে নিয়ে এবং আমার এটা প্রত্যেকের কাছে অনুরোধ যে তারা স্পেশাল চাইল্ড হলে স্পেশাল স্কুলে দেওয়াটাই ভালো। কোনো অবস্থাতে যেন নর্মাল স্কুলে না দেয়, একটা স্টেজে গিয়ে যেন তারা নর্মাল স্কুলে দেয়। আমার মনে হচ্ছে যে এই স্কুলে দেওয়ার পরে আগে রেসপন্স করতো না, এখন রেসপন্স করে সে। আপনি কি মনে করেন তাকে আরো আগে স্পেশাল স্কুলে ভর্তি করানো উচিত ছিল? দেরি হয়ে গিয়েছে? জি, অবশ্যই আমি এটা মনে করি যে আরো আগে স্পেশাল স্কুলে তাকে দেওয়া উচিত ছিল এবং এটা তার জন্য দেরি হয়েছে। অবশ্য দেরি হলেও আমার মনে হয় সে পিক আপ করে নিতে পারবে। আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, আমাদের এই ধরনের বিশেষ শিশুদেরকে আমরা লুকিয়ে রাখি অভিভাবকরা। আমরা ওদেরকে বাইরে বের হতে দেই না, আমাদের আত্মীয় স্বজন বা সমাজের কাছে ওদেরকে পরিচয় করিয়ে দিতে চাই না, ওদেরকে প্রকাশ করতে চাই না। এটা কি হওয়া উচিত নাকি এটা পরিবর্তন হয়ে অন্য কি হওয়া উচিত? আমার মনে হয় এটা পরিবর্তন হওয়া উচিত এবং সকলকে এখন সচেতন হওয়া উচিত। যার যার স্পেশাল চাইল্ড আছে তাদেরকে বের করে নিয়ে আসা উচিত, সমাজে তাদেরকে স্থান দেওয়া উচিত। এটাই আমার কাম্য। দর্শক, এই মুহূর্তে কথা বলছি একজন মায়ের সাথে। শুনবো তার পথ চলার অভিজ্ঞতা তার বিশেষ শিশুটিকে নিয়ে। কেমন আছেন? জি, ভালো আছি। আপনার আলহামদুলিল্লাহ। নামটা? নুসরাত জাহান।
নুসরাত জাহান, আপনার ছেলে না মেয়ে আসে এখানে? আমার ছেলে আসে এখানে। ছেলে, ওর নাম কি, ওর বয়স কত? ওর নাম কাজী কাশিফ হাসান, ওর বয়স 3 বছর 10 মাস। ওর কি সমস্যা? ওর ডেভেলপমেন্ট ডিলে, কথা এখন বলছে 2 ওয়ার্ডের কথা বলে, এখনও 3 ওয়ার্ডে যেতে পারিনি। আর কি কি সমস্যা আছে? সমস্যা হাইপার ছিল অনেক, সেটা এখন কমে এসেছে। আমরা অ্যাসেসমেন্টও করিয়েছি বিভিন্ন জায়গায়, তো সব জায়গাতেই মাশাল্লাহ করে বলেছে অটিজম নেই, কিন্তু ডেভেলপমেন্ট ডিলে, ওর বয়স যত তার থেকেও পিছিয়ে আছে। আমরা আসলে অনেক জায়গায় দেখিয়েছি। ওর 1 বছর 8 মাস থেকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি, কারণ ওর বসা, হাঁটা সব কিছুই অনেক ডিলে ছিল। ওর মধ্যে আসলে কিছু সিমটম দেখা যাচ্ছিল, যে স্পিন করে, তারপর আই কন্ট্যাক্টটা কম ছিল। এগুলো দেখে আমাদের মধ্যে একটা সন্দেহ আসলো যে আসলে কি কারণে, এটা তো নর্মাল লাগছে না, ওকে ডাকলেও হয়তো তাকাচ্ছে না। বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে পরে এখানকার ঠিকানা পেলাম, বাসার কাছে ছিল, কনভিনিয়েন্ট ওয়ে ছিল, এর জন্য এখানে এসে আর কি আমরা থেরাপি নিয়ে আরও উন্নতি পেয়েছি আর কি। কি কি থেরাপি তাকে দিচ্ছেন আপনি এখানে? আমি স্পিচটা দেই আর অকুপেশনাল থেরাপিটাও দেই। দুটোই লাগছে তার, তাই দুটোই না? লাগছে, হ্যাঁ। আর এখানে কি বলছে না তার স্পেশাল স্কুলে যাওয়া দরকার কিনা? আমি তো স্পেশাল স্কুলেও দিয়েছি এখানকার এখানে special স্পেশাল স্কুলে স্কুলেটা যাচ্ছে। দিচ্ছি, যেন সে স্কুলিং এর পাশাপাশি থেরাপিগুলো স্টিমুলেশনটা তার ভালো হয়, যেন থেমে না থাকে। এই যে তাকে নিয়ে পথ চলছেন, একটি বিশেষ শিশু সে, এই পথ চলার অভিজ্ঞতাটা যদি আমাদের শেয়ার করেন। আমি খুবই লাকি যে আমি আমার ফ্যামিলির কাছ থেকে খুব হেল্প পাই, এমনকি আমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে আমি প্রচুর হেল্প পাই, আমার বাপের বাড়ির পক্ষ থেকে আমি খুব হেল্প পাই। সব মিলিয়ে আমি খুব লাকি। আসলে আপনি অনেক আমি অনেক লাকি lucky, যে সবার সহযোগিতা পাচ্ছেন আপনি এভাবে। হ্যাঁ। তা আমাদের বিশেষ শিশুদের জন্য আমাদের কি ধরনের পরিবেশ হওয়া উচিত আমাদের সমাজে? নাই, কিছুই নেই আসলে, সেই তুলনায় খুব কমই আছে। যে খোলামেলা একটা মাঠ, এটাই আমরা পাই না। ভালো কোনো জায়গা নাই যে ওদেরকে নিয়ে বিকালে হাঁটতে যাব, এই মানে সব খালি দেখছে গাড়ি, কতগুলো বিল্ডিং, এছাড়া আর কিছুই কিন্তু ওরা দেখতে পাচ্ছে না। খোলামেলা জায়গা খুবই কম, যাদের অনেক প্রয়োজন এটা তাদের খুব জন্য। প্রয়োজন, এটা খুব প্রয়োজন। আর স্পেশাল বাচ্চাদের জন্য যে স্পেশাল থেরাপি স্টেশন বলেন বা সবগুলোই খুব দূরে দূরে হয়ে যায়। এখানে যারা থাকে, এই সাইডে যারা থাকে, ফ্যাসিলিটিস যা যা থাকা দরকার দরকার সেগুলো সব সেগুলো আসলে সেভাবে পাওয়া যাচ্ছে সেভাবে না। খুব সহজলভ্য না, এবং এটা খুব কিন্তু হাইলি এক্সপেন্সিভও। এটাও কিন্তু সবাই ক্যারি করতে পারেন, এটাও কিন্তু একটা হ্যাঁ, এটা খুব- প্রতিবন্ধকতা। প্রায়শই দেখা যায় যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা আমরা সমাজে ঘুরতে ফিরতে চলতে গেলেও দেখা যায় যে অটিজম শব্দটা নিয়ে অনেকে মক করে, লাইক তুমি একজন অটিস্টিকের মতো কথা বলছো, তোমার বিহেভিয়ার অটিস্টিকের মতো, বা তাদের ফ্যামিলিতে কেউ পাপ করেছিল এজন্য এ ধরনের সন্তান দিয়েছে, ওর ফ্যামিলিতে পাগল ছিল তাই একটা পাগল জন্ম নিয়েছে, অথচ সে কিন্তু পাগল না, সে কিন্তু একটা স্পেশাল চাইল্ড, সে কিন্তু অটিজমে আছে। তো এই ধরনের সচেতনতা আমি মনে করি বাড়ানো উচিত, যে আমরা যদি এভাবে মানুষ করতে পারি, ওদেরকে একটু মানবিক বোধ বা দায়িত্ববোধ থাকবে না যে এ ধরনের একটা ওয়ার্ড নিয়ে মক করার কিছু নাই। যেহেতু এই সংখ্যাটা দিন দিন বাড়ছে, যে হারে বাড়ছে, এখনই উচিত সমাজের এটা নিয়ে একটু ভাবা যে ওদের ভবিষ্যতে কী হবে, কারণ বাবা মা সারা জীবন থাকবে না, একসময় আমরা এক্সপায়ার হয়ে যাব। তো ওদের যেন একটা কর্মসংস্থান বা ওদের যেন একটা বড় হলেও একটা ব্যবস্থা করা, যে আমি আমার বাচ্চাকে এখানে রেখে গেলাম, ও যেন সারা জীবন এখানে ভালো থাকবে, এরকম যেন একটা ব্যবস্থা আমাদের সমাজে তৈরি হয়। আপনাকে অনেক ধন্যবাদ। কাশিফের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। চলে যাচ্ছি আমাদের পাশে বসা আরেকজন মায়ের কাছে। আপা কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? জি থ্যাংক ইউ, আমিও ভালো আছি। আপা আপনার নাম কি? আমার নাম তানজিলা রহমান চৌধুরী। তানজিলা, আপনার ছেলে তো আপনার পাশেই বসে আছে, আমরা দেখতে পাচ্ছি। ওর নাম কি? ওর নাম হচ্ছে আজওয়াদ শাহিন সান্দিদ। সান্দিদের বয়স কত? 4.5 বছর। 4.5 বছর। ওর কি সমস্যা? ওর স্পিচ ডিলে আর হচ্ছে কিছু হাইপার অ্যাক্টিভিটি আছে। হাইপার অ্যাক্টিভ। ওর যে অ্যাসেসমেন্ট করিয়েছেন, অ্যাসেসমেন্টে আসলে কি রিপোর্ট এসেছে? আমি এই যে নিউরোজেন থেকে করিয়েছি, ওনারা বলছে ওর কোনো অটিজম নেই, জাস্ট শুধু মানে একটু সময় কম দেওয়া হয়েছে ওকে। আপা আপনি বলছেন আপনার মেয়েটাও বিশেষ চাহিদা জি, জি। সম্পন্ন, ওর সমস্যাটা কি? ওর সমস্যা কিছু না আপা, ব্রেন ড্যামেজ। ডেলিভারির সময় ফোর্সিভ ডেলিভারি করে ব্রেন ড্যামেজ হয়ে গেছে ওর। এখন বিছানায়, আজকে 12 বছর থেকে বাচ্চাটা বিছানায় আমার, নড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না। এই যে তার একটা চাহিদা, সেটা সে বোঝানোর ক্ষমতা তার নেই। ওই বাচ্চাটার পিছনে সময় দিতে গিয়ে আমি এটাকে সময় দিতে পারিনি, যার কারণে মানে সময় মতো সে কথাটা শিখেনি। আপনার কি দুটোই বাচ্চা? আমার 3টে বাচ্চা। আমার আরেকটা বাচ্চা আছে, 9.5 বছর, ক্লাস 4-এ পড়ছে।
ও স্কুলে যাচ্ছে, কিডস টিউটোরিয়ালে পড়ে, নার্সারিতে এবার উঠেছে। বড় বাচ্চাটাকেও তো আপনাকে সময় দিতে হয়, ওকেও তো সময় দিতে বড় হয়। বাচ্চাটা পুরো বিছানায় আপা, বিছানায় প্রস্রাব পায়খানা, খাওয়া দাওয়া কোলে নিয়ে খাওয়াতে হয়, কারণ তার শ্বাসনালী শুকিয়ে গেছে, খাদ্যনালী শুকিয়ে গেছে। ব্রেন ড্যামেজের কারণে তার এত সমস্যা। 6 বছর পর্যন্ত আপা আমি 2 জন থেরাপিস্ট দিয়ে থেরাপি দিয়েছি, কিন্তু কোনো ডেভেলপমেন্ট হয়নি, যার কারণ তার ব্রেইনই ড্যামেজ। আমার হাজব্যান্ড খুবই হেল্পফুল একজন মানুষ। সারাদিন আমি দেখি, আর সে সারাদিন কোর্ট করে এসে, চেম্বার করে এসে সে তার মেয়েকে নিয়ে থাকে সারা রাত। বাচ্চা রাত্রে 3টার সময় 2টার সময় উঠে কান্নাকাটি করে, তার বাবা পাশে বসে থাকে। বড় বাচ্চাটার বয়স কত? আমার বড় বাচ্চাটার বয়স আপা 12 বছর। আচ্ছা, ওর নাম কি আপা? ওর নাম হচ্ছে সিমিন। এতটা কঠিন অবস্থার মধ্যে যে বিষয়টা আমাদের অনেক বেশি নাড়া দিল, ভালো লাগলো, সেটা হচ্ছে আপনার হাজবেন্ডের সহযোগিতা। মারাত্মক সহযোগিতা, এগুলো বলে বোঝানো যাবে না। এগুলা কোনো হাজবেন্ড করবে না। বাচ্চাটার প্রস্রাব পায়খানা পর্যন্ত নিজে পরিষ্কার করে, যখন আমি নিজে অসুস্থ হয়ে পড়েছি আপা। মানে এরকম বাবা পাওয়া খুব রেয়ার আপা, খুব rare। আমরা স্যালুট জানি আমাদের হাতবাড়ি দিলাম অনুষ্ঠানের পক্ষ থেকে আর টিভির পক্ষ থেকে। প্লাস অনেক বাবাই হয়তো এটাকে মেনে নিতে পারেন না, সন্তানের এই সীমাবদ্ধতাকে ওনারা হয়তো সেভাবে সহযোগিতা করেন না। সেক্ষেত্রে অবশ্য উনি একজন উদাহরণ। শত ব্যস্ততার মধ্যেও তার মেয়ের জন্য যে তার একটা কেয়ারিং, এগুলো চিন্তার বাইরে। এই যে বাচ্চাটা স্পিচ ডিলে বা বিহেভিয়ার একটু সমস্যা, আমাদের থেরাপি সেন্টার থেকে বলা হয়েছে বাচ্চাটাকে বেশি বেশি করে বাইরে নিতে হবে, বাচ্চাদের মধ্যে নিতে হবে। শত ব্যস্ততার মধ্যেও রাত্রে হলেও বাচ্চাটাকে নিয়ে একবার বের হয় সে। দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন তানজিলা আপার পরিবার দুটি বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে নিয়ে কি কঠিন পথ পাড়ি দিচ্ছেন। আমরা যারা এখনও সমাজে সচেতন হইনি এই বিশেষ শিশুদেরকে নিয়ে, বা এই বিশেষ শিশুদের সম্পর্কে আমাদের সেরকম ধারণা নেই, বা এই বিশেষ শিশুদের পরিবারগুলোর সম্পর্কে আমরা জানি না, আজকে তানজিলা আপার কথা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কতটা প্রতিকূলতা মোকাবেলা করে প্রতিটা মুহূর্তে এগিয়ে যেতে হয়। আমরা কি পারি না আরও একটি মানবিক হতে? আমাদের অনুরোধ থাকবে আপনারা আরেকটু মানবিক হবেন, এই ধরনের পরিবারগুলোর, এই ধরনের মানুষগুলোর পাশে এসে দাঁড়াবেন, যাতে তারা পথ চলতে সাহসী হয়, তাদের পথ চলাটা সহজ হয়। হাত বাড়িয়ে দাও। অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে RTV বিশেষ আয়োজন হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকবেন নিশ্চয়ই। হাত বাড়িয়ে দাও। দর্শক, বিরতি শেষে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে RTVর নিয়মিত আয়োজন হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আজ আমরা আছি অটিজম রিহ্যাব সেন্টার থেরাপি স্টেশনে, দেখছি তাদের কার্যক্রম। চলুন আবার ফিরে যাই। আমরা দেখতে পাচ্ছি এখানে একজন শিশুকে ফিজিওথেরাপি সেশন দেওয়া হচ্ছে। খুব অবাক করার বিষয় হলো, যতক্ষণ থেরাপি চলছে ততক্ষণই দেখতে পাচ্ছি শিশুটির বাবা তার মাথার কাছে দাঁড়িয়ে একটানা কবিতা আবৃত্তি করে যাচ্ছেন কিংবা ছড়াগান গেয়ে যাচ্ছেন। চলুন দর্শক, আগে শিশুটির বাবার সাথেই কথা বলি। কেমন আছেন? জি, ভালো আছি। আপনার নামটা? আমার নাম রাসেল হাসান। ওর নাম কি? ওর নাম হচ্ছে রোদেলা। রোদেলার বয়স কত? 7 বছর হবে। 7 বছরের। ওর সমস্যা কি? ও আসলে গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে, মানে ওর হেড সার্কামফারেন্স অনেক ছোট, সো ব্রেনের প্রপার ডেভেলপমেন্ট হয়নি, যার জন্য সে যতগুলো সেক্টর আছে সব সেক্টরে সে ডিলে। অর্থাৎ তার স্পিচ নাই, সে হাঁটাও ছিল অনেক দেরিতে, 2.5 বছরে হাঁটা শিখেছে। বুদ্ধিমত্তাতে অনেক পিছনে, 1-1.5 বছরের বাচ্চার মতো সে বিহেভ করে। অনেক কথা সে কমান্ড ফলো করতে পারে না, কমিউনিকেট করতে পারে না প্রপারলি। অনেকগুলো মানে সমস্যা, মানে যতগুলো সেক্টর থাকে আপনার ওটি, পিটি, স্পিচ, সবগুলোতে সে পিছনে আছে আর কি। সাইকোলজিক্যাল তাকে তাহলে সবগুলো সাপোর্টই দিচ্ছেন এখন? সবগুলো দেওয়ার চেষ্টা করি আর কি, সব তো দিতে পারি না, তো যতটুকু সম্ভব হয়। আপনার সন্তান কয়জন? আমার আরেকটি ছেলে আছে, ওর বয়স 15 মাস। একটা খুব অদ্ভুত বিষয় আমি লক্ষ্য করেছি, যতক্ষণ তার কাজটা চলছে আপনি একটানা গান শুনিয়ে যাচ্ছেন, এটা কেন হচ্ছে? এই বাচ্চাগুলো আপনি যে অন্য বাচ্চা থেকে দেখেন, এটা স্থির থাকে না,
তার মানে অলওয়েজ মুভ করতে থাকে। যেহেতু ফিজিওথেরাপি তাকে পায়ের কাজ করতে হয়, তো মুভ করলে তো আর সে কাজ করতে পারবে না। তো তাকে স্থির করার উপায় হচ্ছে তাকে ছড়া, গান, কবিতা বললে তখন সে স্থির শুনতে থাকে। ওই ফাঁকে থেরাপিস্ট কাজ করে থাকে। কন্টিনিউয়াসলি এই সাপোর্টটা দিয়ে যাচ্ছেন, জি, আমাদের জি। কাছে অত্যন্ত ভালো লেগেছে। কারণ আমরা সাধারণত যেটা দেখি মায়েদেরকেই অনেক বেশি ইনভলভ দেখি এই ক্ষেত্রে। আপনার এই ইনভলভমেন্টটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। বাবারা নিশ্চয়ই ইন্সপায়ার্ড হয়েছেন আপনার এই কাজটা দেখে, যে সন্তানকে কতটা সময় বাবারও দেওয়া উচিত। আমি মনে করি আমার ওয়াইফের মতো অন্য যারা স্পেশাল বেবির মা, তারা যে পরিমাণ স্যাক্রিফাইস করেন, যে পরিমাণ সময় দেন, সেই তুলনায় আমার এই সামান্য গান বা 10 মিনিটে আসলে কিছুই হয় না। মানে কোনোভাবেই তাদের সমতুল্য হওয়ার কোনো সম্ভাবনাই মানে কোনো ধারের কাছেও থাকে না, কারণ তারা অনেক বেশি স্যাক্রিফাইস করেন। কারণ এই বাচ্চাটাকে সে সারাদিন দেখে, আমি হয়তো একটা সেশনে আসি, আর বাকি সময় কিন্তু আমার ওয়াইফই দেখতেছে। সো তাদের স্যাক্রিফাইস অনেক 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 বেশি। এই অল্প সময়টুকুই হয়তো আপনার ওয়াইফের কাছে একটা বিশাল বড় অনুপ্রেরণা। সে হয়তো ফিল করে যে আপনি তার পাশে সবসময় আছেন। আমরা যেটা দেখি পথ চলতে গিয়ে, যে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মায়েরা অনেক ক্ষেত্রেই বাবাদের কাছ থেকে এই ধরনের সহযোগিতা পান না, কিন্তু এটা অনেক বেশি প্রয়োজন। আপনি তো নিশ্চয়ই সেটা বোঝেন। সন্তানটা যেহেতু বাবা মা দুজনেরই, আসলে দুজনকে এগিয়ে আসা উচিত, দুজনকে সময় দেওয়া উচিত। ওর ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা ভাবনা করছেন? এইটা খুবই কঠিন প্রশ্ন। আসলে ভবিষ্যৎ নিয়ে আমরা প্রতিদিন রাত্রি ঘুমাতে গেলে আর শান্তিতে ঘুমাতে পারি না। কারণ আমরা যখন ভাবি যে আমরা তো সারা জীবন থাকবো না, তো তখন কি হবে, সেটা আমাদেরকে সবচেয়ে বেশি ওরিড করে। হ্যাঁ, যেমন ধরেন সে এখনও তার নিজের নিড বলতে পারে না, তার প্রপারলি কমিউনিকেট করতে পারে না, তার ক্ষুধা লাগলে সেটাও জানাতে পারে না, সে কোথায় ব্যথা পেলো সেটাও বলতে পারে না। তো এমন অবস্থা থেকে আমরা চাই যে অ্যাটলিস্ট সে তার নিজেরটা বলতে শিখুক বা বোঝাইতে শিখুক কোনো আকার ইঙ্গিতে, যে আমার এটা লাগবে, আমি খাবো বা আমি বাথরুমে যাব, এরকম কোনো কিছুই তার মধ্যে এখনও ডেভেলপ হয়নি। তো অ্যাজ এ বাবা মা আমরা চাচ্ছি যে অ্যাটলিস্ট সে অতটুকু পারুক, তাহলেই হবে। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম রোদেলার বাবার সাথে, এখন কথা বলবো রোদেলার ফিজিওথেরাপিস্ট জারিন তাসনিমের সাথে। কেমন আছেন? জি ধন্যবাদ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আপনি রোদেলার সাথে যে কাজটা করছিলেন, কি থেরাপি দিচ্ছেন? বেসিক্যালি রোদেলার হচ্ছে গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে, তো এজন্য ওর সব ধরনের সমস্যায় আছে। তো ওর যে অ্যাপ্রোচগুলো নেওয়া উচিত, মাল্টিডিসিপ্লিনারি একটা অ্যাপ্রোচ নেওয়া উচিত ওর সমস্যা সমাধানের জন্য। বাট ওর এখন 6 বছর প্লাস বয়স। ওর যখন 4 বছর বয়স থাকে তখন থেকে ওর যেটা দেখা যায়, ওর ক্লাবফুট ডেভেলপ করে, এবং সেটা বাম পায়ে প্রথম বেশি হয়, তারপর দেখা যাচ্ছে ডান পায়েও এটা আস্তে আস্তে ডেভেলপ করে। সাধারণত ক্লাবফুটটা আমরা জেনে থাকি যে কনজেনিটাল হয়ে থাকে, অর্থাৎ জন্মগতভাবে হয়, বাট ওরটা অ্যাকোয়ার্ড ক্লাবফুট। এটা আমরা বলি না যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেও, বাট আমরা যেটা করতে পারি, ওর এই সমস্যাটা যেন ফার্দার আরও ওর পর্যায়ে যেতে না পারে, এই জন্য আমরা ওকে ফিজিওথেরাপিটা কন্টিনিউ করি। আর এখন দেখতে পাচ্ছি ওর যেহেতু বাম পাটা বেশি সমস্যা আর ডান পায়ে একটু কম, আমি আশা করছি ওর ডান পাটা হয়তো ওটার মতো অত খারাপ অবস্থাতে যাবে না। এই যে এখন যে কাজগুলো করলেন ফিজিওথেরাপির, এইগুলোর মাধ্যমে এই বিষয়টাকে কমিয়ে আনার একটা ব্যবস্থা, হ্যাঁ, রিডিউস করার একটা ব্যবস্থা হচ্ছে, এবং সেই সাথে যেটা হচ্ছে আমরা ওকে হোম অ্যাডভাইস দিচ্ছি। যেমন আমি এখানে ওকে প্যাসিভ স্ট্রেচিংটা দিচ্ছি বা অ্যাসিস্টিভ এক্সারসাইজ যেগুলো লাগবে সেটা দিচ্ছি। আর সাথে ওর বাবা মাকে শিখিয়ে দেওয়া হয় যে তারা দিনে 2 বার চেষ্টা করবে অন্তত পক্ষে ওকে এই থেরাপিগুলো বাসাতে দেওয়ার জন্য। এখন যে সেশনটা করলেন, এরপরে কি আর কোনো সেশনে যাবেন? হ্যাঁ, এছাড়া ওকে আমরা অ্যাসিস্টিভ হচ্ছে একটা এএফও একটা ডিভাইস ওর জন্য আমরা দিয়েছি সর্বক্ষণ ব্যবহার করার জন্য, অর্থাৎ 24 ঘন্টার জন্য। বাট আমি ওনার বাবা মার কাছ থেকে শুনেছি যে এটা ও সবসময় ক্যারি করতে চাচ্ছে না। তো এএফওটা ক্যারি করলে আশা করছি আর একটু বেটার পজিশনে যাবে। ওর যেহেতু পজিশনিংয়ের প্রবলেম, আমরা সেটাও চেষ্টা করি পজিশনিংটা ঠিক করার জন্য, স্কোয়াটিংয়ের মাধ্যমে ওকে একটা স্ট্যাবল পজিশন দেওয়ার জন্য। বেসিক্যালি এগুলোই করা হচ্ছে। এটি কি কমন সমস্যা, মানে এই বিষয়টাকে সচরাচর দেখতে পাওয়া যায়? এই যে গ্লোবাল যে ডেভেলপমেন্টাল ডিলের যে বিষয়টা বললেন, গ্লোবাল ডেভেলপমেন্ট ডিলে বিষয়টা কমন বলতে এটা অনেক কিছুর সাথে ইন্টার রিলেটেড। তো অনেকে সেরিব্রাল পালসি থেকে এটা ডেভেলপ করে। আর যেটা হচ্ছে গ্লোবাল ডেভেলপমেন্ট ডিলেটার ফিচারগুলো সাধারণত সব বাচ্চাদের মধ্যে যারা স্পেশাল চাইল্ড থাকে কিছু কিছু করে থাকে। তো ওর মধ্যে আমরা দেখেছি যে এটার একটা সবগুলো সমস্যায় কিছু করে আছে, যেমন ওর স্পিচের প্রবলেম আছে, ওর গ্রস মোটরের প্রবলেম আছে, ফাইন মোটরের প্রবলেম আছে, তারপর ওর বিহেভিয়ারে একটু সামান্য প্রবলেম আছে, মানে সব কিছুতেই ওর প্রবলেম আছে। এই জন্য আমরা ওটা কিভাবে আইডেন্টিফাই করছি। এটা কি আমাদের সমাজে অনেক বেশি দেখতে পাওয়া যায়? না, এটা আসলে খুবই রেয়ার বলবো। এটা আসলে অনেক বড় একটা সমস্যা, কারণ অনেকগুলো সমস্যা যেহেতু একজনের মধ্যে, তার ডেভেলপমেন্টটা নিশ্চয়ই একটু
ধীরেই হবে। স্ট্যাবল পজিশনে আসার জন্য তাকে অবশ্যই ধীরে আসবে, এবং সব ক্ষেত্রে আমরা সব ধরনের উন্নতিও আশা করি না, এবং ওভাবে আমরা বলি না যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, বাট অবশ্যই আমরা চেষ্টা করি তার সমস্যাটা যেন আরো খারাপ পর্যায়ে না যায়, মানে যেটুকু আছে তার থেকে কমিয়ে আনলে ভালো, কিন্তু আর যেন না বাড়ে। জি। রোদেলা, তোমার জন্য আমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে কথা বলছি থেরাপি স্টেশনের প্রতিষ্ঠাতা জনাব মওদুদ আহমেদ সুমনের সাথে। কেমন আছেন? জি, আমি ভালো আছি। এই থেরাপি স্টেশনের কার্যক্রমটা যদি বিস্তারিত তুলে ধরেন। এখানে আসলে অটিজম বাচ্চাদের যত ধরনের সার্ভিস সম্ভব আমরা সব ধরনের সার্ভিসই দেওয়ার চেষ্টা করতেছি। একটা বাচ্চা প্রথমে আসলো, তার ক্লিনিক্যাল সাইকোলজিক্যাল যে অ্যাসেসমেন্টগুলো, তার অটিজম নাকি অন্য কোনো সমস্যা আছে, কিংবা তার মানসিক কোনো সমস্যা আছে কি না, তার ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে কিনা, এগুলো প্রথমে সর্ট আউট করা হয় ক্লিনিক্যাল সাইকোলজিস্টের দ্বারা। তারপর উনি আমাদের কিছু প্ল্যান দিয়ে দেন, বাচ্চার লিভিং স্কিল দেখে, তো বাচ্চার আইকিউ পরীক্ষা করে তিনি আমাদের কিছু প্ল্যান দিয়ে দেন যে এগুলো বাচ্চার সাথে করা যেতে পারে। ওখান থেকে আসলে নির্ধারিত হয়ে যায় যে কোন বাচ্চার স্পিচ থেরাপি কতটুকু লাগবে, অকুপেশন থেরাপি কতটুকু লাগবে না, কিংবা ফিজিওথেরাপি লাগবে কিনা, ওনার মাধ্যমে আমরা মোটামুটি সর্ট আউট করতে পারি। তারপরে সে বাচ্চা চলে যায় ফিজিওথেরাপিতে অথবা স্পিচ থেরাপিতে অথবা অকুপেশন থেরাপিতে বাচ্চার নিড অনুযায়ী। আর সর্বশেষ একটা নতুন সংযোজন হয়েছে আমাদের, সেটা হচ্ছে একটা স্কুল আমরা ছোট করে শুরু করেছি, যেখানে ABA মেথডের মাধ্যমে আমরা পরিচালনা করার চেষ্টা করছি। অটিজমকে আপনারা প্রাধান্য দিচ্ছেন, সাথে সাথে কি এনডিডির অন্য কেসগুলো আসছে? এখানে অটিজম কেসগুলো একটু বেশি, এবং অটিজম কেসের পরে যদি আমি বলি তাহলে ডেভেলপমেন্টাল ডিলে অথবা স্পিচ ল্যাঙ্গুয়েজ ডিলের কথা বলবো। এরপরে অন্যান্য বাচ্চা যেগুলো আছে, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে, তারপরে সিপি বাচ্চা আছে, এদের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম, বাট অটিজমটা অনেক বেশি আমরা ফেস করতে হচ্ছে। বর্তমানে কতটা বিশেষ বাচ্চা আপনাদের এখান থেকে সাপোর্ট নিচ্ছে? এখানে আসলে এক্স্যাক্ট সংখ্যাটা বলাটা কঠিন, তবে আনুমানিক আমরা আশা করতেছি 120 থেকে 130টা বাচ্চার মতো রেগুলার বাচ্চা আমাদের এখানে থেরাপি নিচ্ছে। আপনাদের যে ছোট্ট পরিসরে যে স্কুলটা আপনারা রান করছেন, সেই স্কুলের ছাত্র সংখ্যা কতজন? এখন আসলে আমাদের 2টা রুম নিয়ে শুরু হয়েছে, 2টা রুমে আমরা আসলে 10টা বেশি বাচ্চা নিতে পারি না, সো আমাদের 10টা বাচ্চা এই মুহূর্তে আছে। এদের তো ম্যাক্সিমামই দেখা যায় যে কথা বলায় বা ভাষাগত সমস্যা রয়েছে। এই যে ভাষাগত সমস্যা রয়েছে, বাবা মা যখন বুঝতে পারেন যে তাদের বাচ্চাটা এসডি প্রবলেমে আছে বা বিশেষ চাহিদা সম্পন্ন এবং তার ভাষাগত সমস্যা আছে, সেক্ষেত্রে বাবা মার কী করতে হবে বা কী করা উচিত? আমি মনে করি স্পিচ থেরাপিস্ট হিসাবে বাবা মাকে ট্রেনিংয়েও আসতে হবে, তার বাচ্চাটার জন্য কি প্রয়োজন সেটা তাদেরকে জানতে হবে। এত প্যারেন্টস আপনারা ডিল করছেন, বিশেষ শিশু ডিল করছেন, স্বাভাবিক বিশেষ শিশু ডিল করা মানে তো প্যারেন্টসদের সাথেও একই ধরনের ডিলিংসে চলে যেতে হয়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে এরা খুবই অসহায়। সন্তানের সীমাবদ্ধতা মেনে নেওয়াটা একটা কঠিন বিষয়। দ্বিতীয়ত তাদেরকে দৌড়াতে হচ্ছে বিভিন্ন জায়গায় তার সন্তানের ভালোর জন্য। সেক্ষেত্রে যখন 8-9 বছর বয়স হয়ে গিয়েছে, 10 বছর বয়স হয়ে গেছে, একটা বাচ্চা নন ভার্বাল, তার কথা নাই, কিন্তু দেখা যাচ্ছে যে তাকে বলা হচ্ছে যে না, স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ থেরাপি দিলেই বাচ্চা কথা বলবে। সো দায়বদ্ধতা অনুযায়ী আমি অবশ্যই বলবো যে বাবা মাকে অবশ্যই ক্লিয়ার করে নিতে হবে বাচ্চা কতটুকু সম্ভাবনা আছে, কারণ আমি কিছু কিছু বাচ্চা পেয়েছি যে যারা 9 বছর 10 বছর বয়সে কথা বলছে, কিন্তু এটা হচ্ছে 1000-এ 1টা পাওয়া যাবে, হয়তো 1000-এ 2টা পাওয়া যাবে, বেশিরভাগ ক্ষেত্রে এটা সম্ভব হবে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা বাবা মার সাথে ক্লিয়ারেন্স করে নেওয়া, বাট আমি বলার কেউ না যে বাচ্চা কথা বলবেই না। যাই হোক, সবশেষে এই প্রশ্ন যে এই থেরাপি স্টেশন নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার পরিকল্পনা হচ্ছে একটা পূর্ণাঙ্গ সার্ভিস, মেইন স্ট্রিমিংয়ের জন্য তার যতগুলো জিনিস, স্কুলিং থেকে শুরু করে তার সামাজিকতা থেকে শুরু করে যতগুলো অ্যাসপেক্ট আছে একটা বাচ্চার ডেভেলপমেন্টে, সবগুলো অ্যাসপেক্ট যাতে শর্ত পূরণ করে আমার প্রতিষ্ঠানটা এগিয়ে যেতে পারে, এবং তার জন্য যা যা প্রয়োজন সব কিছু বৃদ্ধি করা নিয়ে আমার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা। এখানে আমার আপাতত পরিকল্পনা হচ্ছে যে এটাকে আমার স্পেশাল স্কুলটাকে বড় করে আমরা ইনক্লুসিভ স্কুলের দিকে হাত বাড়াবো, এবং আমরা একটা মেইন স্ট্রিমিং সার্ভিস, মানে বাচ্চাদের যে ট্রানজিশন পিরিয়ডটা, যে বাচ্চাগুলো খুব ভালো কথা বলছে তাদেরকে স্কুলে সেট আপের জন্য যা যা ব্যাপার দরকার সেগুলো নিয়ে আমরা কাজ খুব তাড়াতাড়ি শুরু করে দিব। এবং আমরা ভবিষ্যতে একটা প্লে গ্রাউন্ড করবো, সেন্সরি প্লে গ্রাউন্ড, যেখানে বাচ্চারা এসে সব যখন খুশি তখন খেলতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক,
আজকের মতো এখানেই শেষ করছি অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে RTVর নিয়মিত আয়োজন হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানটি। দেখা হবে আগামী পর্বে এবং সেই পর্বে আমরা থেরাপি স্টেশনের আরও কিছু কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরব। সে পর্যন্ত বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, RTVর সাথেই থাকবেন। দুহাত বাড়িয়ে দাও, স্বপ্ন জড়িয়ে দাও, অবুজ কুসুম কলি রঙেতে রাঙে না যদি মমতার রঙে তার রাঙিয়ে না। বাড়িয়ে দাও, হাত বাড়িয়ে দাও, তোমাকে আসতেই হবে।